বাঁকা है। আসসালামু আলাইকুম। অনলাইন অফলাইন যারা আছেন সবাইকে আজকের এই লাইভ ক্লাসে স্বাগত। আশা রাখি আপনারা ভালো আছেন। এবং কে কোথা থেকে দেখছেন একটু শেয়ার করেন দেখি। কে কোথা থেকে দেখছেন একটু শেয়ার করবেন। আপনাদের সাথে গুরুত্বপূর্ণ কিছু সাম্প্রতিক এমসিকিউ নিয়ে হাজির হয়েছি। আশা রাখি আমরা এই সাম্প্রতিক এমসিকিউ গুলোর আমরা ব্যাখ্যা জানবো। ঠিক আছে, সাম্প্রতিক এমসিকিউ গুলো আমরা ব্যাখ্যা জানবো। কে কোথা থেকে দেখছেন একটু শেয়ার করেন প্লিজ। আর একটু সবার প্রতি রিকোয়েস্ট থাকবে একটু লাইভটা একটু শেয়ার করবেন। ঠিক আছে, আপনাদের সাথে সর্বোচ্চ 1 ঘন্টা পর্যন্ত আছি আপনাদের সাথে। ঠিক আছে, সর্বোচ্চ 1 ঘন্টা আপনাদের সাথে আপনার গুরুত্বপূর্ণ কিছু সাম্প্রতিক ইনফরমেশন নিয়ে আলোচনা করব। ঠিক আছে, তাহলে আমরা শুরু করি। দেখেন 1 নাম্বার প্রশ্নটা, 1 নাম্বার প্রশ্ন, 1 নাম্বার প্রশ্নটা এখানে কি বলা হয়েছে দেখেন, বর্তমানে জাতীয় সংসদ নেতা কে? বর্তমানে জাতীয় সংসদ নেতা কে? ঠিক আছে, বর্তমানে জাতীয় সংসদ নেতা কে? লিখেছেন? আপনাদের কাছে একটা গুরুত্বপূর্ণ একটা বিষয়, সেটা হচ্ছে হয়তো ঈদুল ফিতরের আগেই আপনার 19তম শিক্ষক নিবন্ধনের সার্কুলার চলে আসবে। ঠিক আছে, আপনাদের এখন প্রতিটা মুহূর্ত কিন্তু অনেক গুরুত্বপূর্ণ। দেখেন আমরা কিছু প্রশ্ন আজকে আমরা সলভ করব। দেখেন 1 নাম্বার প্রশ্নটাতে কি বলা হয়েছে? 1 নাম্বার প্রশ্নটাতে বলা হয়েছে জাতীয় বর্তমানে জাতীয় সংসদ নেতা কে? বর্তমানে জাতীয় সংসদ নেতা কে? এটা ঠিক আছে, দেখেন কতে দেওয়া আছে তারেক রহমান, খতে দেওয়া আছে শেখ হাসিনা, এরপরে গতে দেওয়া আছে ডাক্তার শফিকুর রহমান, ঘতে দেওয়া আছে মোহাম্মদ শাহাবুদ্দিন। এখন এই যে সংসদ নেতা বলা হয় কাকে? সংসদ নেতা বলা হয় কাকে? সংসদ নেতা হচ্ছে সংখ্যাগরিষ্ঠ দলের নেতা, মানে যে দলটা আপনার সর্বোচ্চ আসন পেয়ে সরকার গঠন করবে, সেই দলের থেকে যিনি প্রধানমন্ত্রী হবেন, প্রধানমন্ত্রীকে কি বলা হয়ে থাকে? জাতীয় সংসদের নেতা বলা হয়ে থাকে। তাহলে জাতীয় সংসদের নেতাটাকে প্রধানমন্ত্রী। প্রধানমন্ত্রীকে বেশ কয়েকটা নামে ডাকা হয়। একটা কি জাতীয় সংসদের নেতা, আর একটা কি জাতির নেতা বলা হয়, এরপরে মন্ত্রিসভার নেতা বলা হয়, এরপর মন্ত্রী পরিষদের নেতা বলা হয়, তারপরে রিয়াল হেড অফ এক্সিকিউটিভ বলা হয়, তারপরে আপনার সরকারের নির্বাহী বিভাগের প্রধান অঙ্গ বলা হয়। ঠিক আছে, তাহলে বর্তমানে জাতীয় সংসদের নেতা আমরা এখানে অপশনে কাকে দেখছি? জনাব তারেক রহমান। তারেক রহমান উনি বর্তমানে জাতীয় সংসদের কি নেতা। আগামী 12 তারিখে 12ই মার্চ তারিখে আপনার ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশন বসবে। ঠিক আছে, আগামী 12 তারিখে ত্রয়োদশ জাতীয় সংসদের অধিবেশন বসবে। ঠিক আছে, 12 তারিখের পরে কিন্তু যাবে না। ঠিক আছে, কারণ
এই জাতীয় সংসদ নির্বাচনের ফলাফল ঘোষিত হয়েছে কিন্তু আপনার 14 ফেব্রুয়ারি তারিখে। 14 ফেব্রুয়ারি তারিখে ত্রয়োদশ জাতীয় সংসদের ফলাফল ঘোষিত হয়েছে। আর সংবিধানের 72-এর 2 নং অনুচ্ছেদ অনুসারে জাতীয় সংসদ নির্বাচনের ফলাফল ঘোষিত হইবার তারিখ থেকে 30 দিনের মধ্যে রাষ্ট্রপতিকে জাতীয় সংসদের অধিবেশন আহ্বান করতে হয়। ঠিক আছে, এই হিসেবে আগামী 12ই মার্চ তারিখে ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশন বসবে। আর এই জাতীয় সংসদের নেতাটাকে, এই জাতীয় সংসদের নেতা হচ্ছেন আপনার জনাব তারেক রহমান। মানে উনি এখন যেহেতু বাংলাদেশের প্রধানমন্ত্রী, উনি। ঠিক আছে, আমরা এর পরের প্রশ্নটা দেখব। পরের প্রশ্নটা আসি, দেখেন পরের প্রশ্নটা গুরুত্বপূর্ণ। পরের প্রশ্নটা, বর্তমান প্রধানমন্ত্রী কততম প্রধানমন্ত্রী? বর্তমান প্রধানমন্ত্রী কততম প্রধানমন্ত্রী? ঠিক আছে, বর্তমান প্রধানমন্ত্রী কততম প্রধানমন্ত্রী? তো অনেক গুরুত্বপূর্ণ একটা বিষয়। নিয়মিত কিন্তু এই প্রশ্নগুলো, যেহেতু নির্বাচনটা হয়েছে, নতুন আমরা প্রধানমন্ত্রী পেয়েছি, এই ধরনের প্রশ্নগুলো পরীক্ষাতে আসবে কিন্তু। অতএব আমরা একটু জানবো বর্তমান প্রধানমন্ত্রী কততম প্রধানমন্ত্রী। এটা বাংলাদেশের প্রধানমন্ত্রী, কিন্তু অন্য দেশের না, যেহেতু আমরা বাংলাদেশ বিষয় নিয়ে আলোচনা করতেছি। ঠিক আছে, আপনার এখানে একটা বিষয়, আমি বেশ কয়েকটা বিষয় এখানে আলোচনা করতেছি। দেখেন, উনি পুরুষ, আমরা দীর্ঘদিন পরে পুরুষ প্রধানমন্ত্রী পাইছি, তাই না? উনি পুরুষ হিসেবে উনি নবম পুরুষ হিসেবে কিন্তু নবম। এরপরে আপনার ব্যক্তি হিসেবে উনি 11তম। ব্যক্তি হিসেবে কততম? ব্যক্তি হিসেবে উনি 11তম। তাহলে ব্যক্তি হিসেবে কততম? ব্যক্তি হিসেবে উনি 11তম। আবার প্রধানমন্ত্রী হিসেবে, প্রাইম মিনিস্টার, পিএম হিসেবে উনি কিন্তু 13তম প্রধানমন্ত্রী। 13তম। তাহলে উনি বাংলাদেশের কততম প্রধানমন্ত্রী বর্তমানে? উনি বর্তমানে বাংলাদেশের 13তম প্রধানমন্ত্রী। ইতিপূর্বে 11 জন ব্যক্তি, 10 জন ব্যক্তি আর অনেক সহ 11 জন ব্যক্তি বাংলাদেশের প্রধানমন্ত্রী হয়েছেন। ঠিক আছে, 11 জন ব্যক্তি বাংলাদেশের প্রধানমন্ত্রী হয়েছেন, আর উনি কততম? ঠিক আছে, যেহেতু বেগম খালেদা জিয়া উনি 3বার, আবার আপনার শেখ হাসিনা হয়েছেন 4বার। ঠিক আছে, এই হিসেবে উনি কততম? 13তম। প্রথম কে? তাজউদ্দিন আহমদ। দ্বিতীয় কে আমরা দেখি শেখ মুজিবুর রহমান। তৃতীয় কে? শাহ আজিজুর রহমান। চতুর্থ কে? হচ্ছে আপনার তৃতীয় কে? শাহ আজিজুর রহমান। এরপরে আমরা যদি দেখি, চতুর্থ দেখবো আমরা আতাউর রহমান। এরপরে পঞ্চম আমরা দেখতে পারি মিজানুর রহমান চৌধুরী। এরপরে আমরা ব্যারিস্টার মওদুদ আহমদ। তারপরে ছিলেন কাজী জাফর আহমদ। এরপরে মানে বেগম খালেদা জিয়া, এরপরে শেখ হাসিনা, এরপরে কে? জনাব তারেক রহমান। মানে সঠিক উত্তরটা হচ্ছে জনাব তারেক রহমান। উনি বাংলাদেশের বর্তমানে 13তম প্রধানমন্ত্রী। তাহলে আপনারা সঠিক ইতিহাস জানলেন। তারেক রহমান কততম প্রধানমন্ত্রী? তারেক রহমান উনি বাংলাদেশের 13তম প্রধানমন্ত্রী। আর যদি ব্যক্তি ধরা হয়, উনি হবেন 11তম ব্যক্তি। ঠিক আছে, এরপরে প্রশ্নে আমরা যাব। পরের প্রশ্ন 3 নাম্বার। 3 নাম্বার দেখবে, 3 নাম্বার, 3 নাম্বার দেখেন, কে প্রধানমন্ত্রীকে নিয়োগ দেন?
কে প্রধানমন্ত্রীকে নিয়োগ দেন? কে প্রধানমন্ত্রীকে নিয়োগ দেন? ঠিক আছে, প্রধানমন্ত্রীকে। বাংলাদেশে যত ধরনের নিয়োগ আছে তাই সবগুলোই কার দেওয়া? সবগুলোই কিন্তু দেওয়া আপনার মহামান্য রাষ্ট্রপতির। ঠিক আছে, কে প্রধানমন্ত্রীকে নিয়োগ দেন? এখানে দেওয়া আছে, দেখেন, ক অপশনে জনগণ, খ অপশনে জাতীয় সংসদ, গ অপশনে রাষ্ট্রপতি, ঘ অপশনে কে মন্ত্রিসভা। এখানে সঠিক মহামান্য রাষ্ট্রপতি। মহামান্য রাষ্ট্রপতি বাংলাদেশের প্রধানমন্ত্রী কি করে থাকেন? নিয়োগ দিয়ে থাকেন। এটা কিন্তু 56 3 নং অনুচ্ছেদ অনুসারে, 56 3 নং, 56 3 নং অনুচ্ছেদ অনুসারে, 56 কত, 56 3 নং অনুচ্ছেদ অনুসারে বাংলাদেশের মহামান্য রাষ্ট্রপতি প্রধানমন্ত্রীকে কি দিয়ে থাকেন? নিয়োগ দিয়ে থাকেন। 56 3 নম্বর অনুচ্ছেদে বলা হয়েছে যে সংসদ সদস্য, সংখ্যাগরিষ্ঠ সংসদ সদস্যদের আস্থাভাজন হিসেবে রাষ্ট্রপতি প্রতীয়মান হবেন, রাষ্ট্রপতি তাকে প্রধানমন্ত্রী নিয়োগ করিবেন। ঠিক আছে, প্রধানমন্ত্রী নিয়োগ পায় কত নম্বর অনুচ্ছেদ অনুসারে? 56 3 নম্বর অনুচ্ছেদ অনুসারে। কে নিয়োগ দেয়? মহামান্য রাষ্ট্রপতি। আর অন্য সকল মন্ত্রী তারা কিন্তু 56 2 নম্বর অনুচ্ছেদ অনুসারে নিয়োগ পায়, আর তাদেরকেও নিয়োগ দেয় কিন্তু মহামান্য রাষ্ট্রপতি। আমরা এরপরে 4 নাম্বারটা দেখবো, দেখবো। ঠিক আছে, 4 নাম্বারে দেখে 4 নাম্বারে কি বলা হয়েছে? 4 নাম্বার, 4 নাম্বার কি বলা হয়েছে দেখেন, সংসদের চিফ হুইপ, ত্রয়োদশ সংসদের হুইপ কে? ত্রয়োদশ হুইপ কে? ত্রয়োদশ সংসদ, বর্তমানে আমাদের যে সংসদ এটা হচ্ছে ত্রয়োদশ সংসদ। এই ত্রয়োদশ সংসদের চিফ হুইপ কে? অনেক প্রশ্ন। ঠিক আছে, আপনার এই চিফ হুইপ জানার আগে আমরা একটু জানবো হুইপ কাকে বলা হয়। হুইপ কাকে বলা হয়? একটু দেখেন তো এটা মানে বোল্ড করা যাবে কোনটা? বারবার চলে যাচ্ছে। আচ্ছা, লাল কালার দিয়ে, আচ্ছা। তাহলে দেখেন 4 নাম্বার প্রশ্নটা, 4 নাম্বার প্রশ্নটা দেখেন, ত্রয়োদশ সংসদের চিফ হুইপ কে? এই যে হুইপ, আমি আপনাদের একটা মজার একটা বিষয় শোনাই। এই যে হুইপ শব্দটা, হুইপ শব্দটা কিন্তু স্প্যানিশ ভাষার শব্দ, স্প্যানিশ ভাষার শব্দ হুইপ শব্দটা। হুইপ শব্দটা কিন্তু স্প্যানিশ ভাষার শব্দ। হুইপ কাকে বলে জানেন? আগেকার যুগে, আগেকার যুগে ধনাঢ্য শ্রেণীর পার্সনেরা, জমিদার শ্রেণীর পার্সনেরা শখের বসে বনে পশু শিকার করতে যাইত। পশু শিকার করতে যাওয়ার টাইমে কি নিত? সাথে প্রশিক্ষিত পোষা শিকারী কুকুর নিত এবং বন্দুক নিত, নিয়ে বনে পশু শিকার করতে যাইতো। আর পশু শিকার করতে গিয়ে কোনো প্রাণীকে ধরেন গুলি করলো, গুলি খাওয়ার পরে কিন্তু ওই প্রাণী ওখানে চুপচাপ বসে থাকবে না, মৃত্যু যন্ত্রণায় ছটফট করে পালানোর চেষ্টা করে। তখন কিন্তু শিকারী পিছনে হাই স্পিডে দৌড়াতে পারে না। শিকারী তখন কি করে? শিকারী তখন তার কুকুরটাকে পাঠায় ওই প্রাণীটাকে কবজা করার জন্য। কুকুরটা হাই স্পিডে দৌড় দেয়, হাই স্পিডে দৌড় দেয়। শিকারী তখন আর বসে থাকে না, শিকারী কুকুরের পিছনে দৌড় দেয়, তার প্রশিক্ষিত পোষা শিকারী কুকুরের পিছনে, এবং পিছন থেকে
এই শিকারী কুকুরে কি রাখে? শৃঙ্খলা বজায় রাখে। বিভিন্ন শব্দ করে, অঙ্গভঙ্গি করে এই শিকারী প্রশিক্ষিত শিকারী কুকুরের শৃঙ্খলা বজায় রাখে। আর এই প্রশিক্ষিত পোষা শিকারী কুকুরের যিনি শৃঙ্খলা বজায় রাখেন তাকে বলা হয় হুইপ। আর আমাদের জাতীয় সংসদে যে হুইপ গুলো আছে তারা কি? তারা আমাদের সংসদ সদস্যদের যারা শৃঙ্খলা বজায় রাখে, সংসদ সদস্যদের তারা যারা মানে সংকট মোকাবেলা করে, সংসদ সদস্যদেরকে যারা তথ্য সরবরাহে সহায়তা করে, এদেরকে বলা হয় কি? হুইপ। হুইপদের পদমর্যাদা প্রতিমন্ত্রীর সমান। প্রতিমন্ত্রী, হুইপদের পদমর্যাদা প্রতিমন্ত্রীর সমান। প্রতিমন্ত্রীর সমান। বাট এই মানে এই হুইপদেরও একজন কি থাকবেন? প্রধান থাকবেন। তার নামটা কি? চিফ হুইপ। চিফ হুইপের পদমর্যাদা কিন্তু পূর্ণমন্ত্রীর সমতুল্য। মন্ত্রী, একজন পূর্ণমন্ত্রী যে ধরনের সুযোগ সুবিধা গ্রহণ করবেন, একজন চিফ হুইপও একই ধরনের সুযোগ সুবিধা গ্রহণ করবেন। ঠিক আছে? তাহলে আপনার আমরা জানলাম জাতীয় সংসদের চিফ হুইপ বর্তমান সংসদের চিফ হুইপটা হচ্ছে নুরুল ইসলাম। নুরুল ইসলাম উনি বরগুনা 2 এর সংসদ সদস্য নুরুল ইসলাম। আর পদে দেওয়া আছে নূর আলম চৌধুরী, লিটন চৌধুরী। উনি শেখ হাসিনার আমলে আপনার একাদশ দ্বাদশ জাতীয় সংসদের চিফ হুইপ ছিলেন নূর আলম চৌধুরী। আর বর্তমানে ত্রয়োদশ সংসদের আছেন কে? নুরুল ইসলাম। নুরুল ইসলাম উনি বর্তমান জাতীয় সংসদের কি? উনি চিফ হুইপ। আর আপনারা হয়তো জানেন আমাদের বাংলাদেশের জাতীয় সংসদের প্রথম চিফ হুইপ হচ্ছেন শাহ মোয়াজ্জেম হোসেন। শাহ মোয়াজ্জেম হোসেন। আর যদি বলা হয় গণপরিষদের চিফ হুইপ, যে গণপরিষদ আমাদের সংবিধানটা প্রণয়ন করেছিলেন, সেই গণপরিষদের প্রথম চিফ হুইপ অধ্যাপক ইউসুফ আলী ছিলেন। তাহলে আমরা এখান থেকে গুরুত্বপূর্ণ ইনফরমেশন জানলাম। আমরা এর পরের প্রশ্নে যাব। পরের প্রশ্ন দেখেন, বাংলাদেশে এ পর্যন্ত কতটি গণভোট অনুষ্ঠিত হয়েছে? ঠিক আছে? বাংলাদেশে এ পর্যন্ত কতটি গণভোট অনুষ্ঠিত হয়েছে? ঠিক আছে? বাংলাদেশে আমরা যদি এই ত্রয়োদশ সংসদের সময় যে গণভোটটা দেখেছি, এই গণভোট সহকারে বাংলাদেশে এ পর্যন্ত 4টি গণভোট অনুষ্ঠিত হয়েছে। মানে টোটাল 2026 সালের সহকারে বাংলাদেশে এ পর্যন্ত আপনার টোটাল 4টি গণভোট অনুষ্ঠিত হয়েছে। যার প্রথমটা হয়েছে কত সালে? 1977 এর 30 মে তারিখে। দ্বিতীয়টা হয়েছে 1985 এর 21 মার্চ তারিখে। 21 মার্চ। এরপরে তৃতীয় গণভোটটা হয়েছে 1991 এর 15 সেপ্টেম্বর তারিখে। আর চতুর্থ গণভোট হয়েছে 2026 এর আপনার 12 ফেব্রুয়ারি তারিখে। মানে বাংলাদেশে 4টে গণভোট অনুষ্ঠিত হয়েছে। এই যে 4টে গণভোট হয়েছে যেটা, এই 4টার ভিতরে প্রথম 2টা, এই 2টা ছিল প্রশাসনিক মানে সংস্কারের জন্য গণভোট। আর এই নিচের 2টা হচ্ছে সাংবিধানিক গণভোট। এটা সংবিধান চেঞ্জ করার জন্য, সংবিধানের কতিপয় বিষয় চেঞ্জ করার জন্য। তাহলে আমরা এখান থেকে জানলাম 5 নম্বর প্রশ্ন থেকে বাংলাদেশে কত গণভোট অনুষ্ঠিত হয়েছে? এটা হচ্ছে 2026 সালের 12 ফেব্রুয়ারি যেটা হয়েছে, এটা সহকারে টোটাল 4টা গণভোট অনুষ্ঠিত হয়েছে। কোশ্চেন দিতে পারে 2026 সালের 12 ফেব্রুয়ারি অনুষ্ঠিত গণভোট, এটা বাংলাদেশের কততম গণভোট? এটা হচ্ছে 4র্থ গণভোট। আমরা এরপরে আমরা যাব 6 নম্বর প্রশ্ন। 6 নম্বর প্রশ্ন কে উত্তর করতে পারবেন? একটু দেখি। 6 নম্বর প্রশ্ন কে উত্তর করতে পারবেন? সবচেয়ে বেশি ভোটার রয়েছে কোন আসনে? সবচেয়ে বেশি ভোটার রয়েছে কোন আসনে? সবচেয়ে বেশি
ভোটার রয়েছে কোন আসনে বলেন, কে বলতে পারবেন? সবচেয়ে বেশি ভোটার রয়েছে কোন আসনে? আমরা আমরা জানি সেটা কি 65 অনুচ্ছেদ অনুসারে জাতীয় সংসদের নির্বাচিত আসন আছে 300টি। জাতীয় সংসদের নির্বাচিত কয়টা? 300টি। 300টা আসন আছে। এই 300টা আসনের মধ্যে সবচেয়ে বেশি ভোটার আছে সেটা কোথায়? সেটা হচ্ছে গাজীপুর 2 আসন। এটা কিন্তু দ্বাদশ জাতীয় সংসদে, দ্বাদশ জাতীয় সংসদে কিন্তু এটা ছিল সাভারের আসন, ঢাকা 19 নং আসন। আর এবার ত্রয়োদশ সংসদে সবচেয়ে বেশি ভোটার আছে কিন্তু সেটা আপনার সেটা কিন্তু সবচেয়ে বেশি ভোটার আছে গাজীপুর 2 আসনে। আর একটু জেনে রাখেন সবচেয়ে কম ভোটার আছে ঝালকাঠি 1 নং আসনে। তাহলে আমরা এখান থেকে কি কি জানলাম? সবচেয়ে বেশি ভোটার মানে ত্রয়োদশ জাতীয় সংসদে সবচেয়ে বেশি ভোটার রয়েছে আপনার গাজীপুর 2 আসনে, সবচেয়ে বেশি ভোটার রয়েছে। মানে এখানে প্রায় 8,04,333 জন ভোটার আছে আপনার গাজীপুর 2 আসনে, 8,04,333 জন। আর ঝালকাঠিতে 2,28,000 ভোটার, ঝালকাঠি 1 নং আসনে। তাহলে ভোটার তালিকার দৃষ্টি থেকে সবচেয়ে বেশি ভোটার আছে গাজীপুর 2 আসনে, আর সবচেয়ে কম ভোটার রয়েছে ঝালকাঠি 1 নং আসনে। আমরা এরপরে প্রশ্নটা যাব। পরের প্রশ্নটা দেখেন, এই প্রশ্নটা কিন্তু নিয়মিত পরীক্ষাতে আসে, নিয়মিত পরীক্ষাতে আসে প্রশ্নটা, ঠিক আছে? কোন জেলায় একটি মাত্র আসন রয়েছে? পরীক্ষাতে কিন্তু কোশ্চেন দেয় নিম্নের কোন জেলায় একটি মাত্র আসন রয়েছে? একটা অমিত আছে, ঠিক আছে? আপনার একটি করে আসন আছে 3টা জেলায়, 3টা জেলায় আসন আছে রাঙামাটি, রাঙামাটি, এরপরে বান্দরবান, বান্দরবান, আর কি খাগড়াছড়ি, 3 নাম্বার খাগড়াছড়ি। তাহলে এই 3টা খাগড়াছড়ি। তাহলে পরীক্ষাতে যদি কোশ্চেন দেয় বাংলাদেশে কয়টি জেলায় একটি করে আসন আছে? 3টা জেলায়, রাঙ্গামাটি, বান্দরবান আর খাগড়াছড়ি। এই 3টা জেলায় একটি করে আসন রয়েছে। তাহলে এখানে প্রশ্নে যদি আমরা দেখি আছে খাগড়াছড়ি, খাগড়াছড়ি সঠিক উত্তর। খাগড়াছড়ি জেলা, এটা পার্বত্য চট্টগ্রাম অঞ্চলের একটা জেলা। এই পার্বত্য চট্টগ্রামের এই জেলায় জাতীয় সংসদের মাত্র রয়েছে। আর যদি বলা হয় 2টা করে আসন আছে, 2টা করে আসন আছে, তাহলে কি হবে? 2টা করে আসন আছে 9টা জেলায়। পঞ্চগড়, পঞ্চগড়, তারপরে আছে জয়পুরহাট, 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 তারপরে আছে রাজবাড়ী, রাজবাড়ী, এরপরে নড়াইল, নড়াইল, এরপরে আছে আপনার নড়াইল, এরপরে আছে মাগুরা, 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 এরপরে আছে আপনার মেহেরপুর, মেহেরপুর, এরপরে ঝালকাঠি, মেহেরপুর, তারপর চুয়াডাঙ্গা, 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 এরপরে আছে ঝালকাঠি, ঝালকাঠি, এরপরে বরগুনা, বরগুনা, ঠিক আছে? এই এই 9টা জেলা কিন্তু 2টা করে আসন আছে, আর 4টা করে আসন আছে 3টা জেলায়, ঠিক আছে? এরপরে আমরা এখানে আরেকটু দেখি, এটা কি সবচেয়ে পরীক্ষাতে কোশ্চেন দেয় সবচেয়ে বেশি আসন আছে কোন জেলায়? সবচেয়ে বেশি আসন আছে কোন জেলায়? সবচেয়ে বেশি আসন আছে আপনার ঢাকা জেলায়, ঢাকা জেলায় সবচেয়ে বেশি আসন আছে, ঢাকা।
ঢাকা জেলায় টোটাল আসন আছে 20টা। 20টা আসন আছে ঢাকা জেলায়। এই যে ঢাকা জেলায় যে 20টা, এর ভিতরে সিটি, সিটির ভিতরে আছে 15টি, আর সিটির বাহিরে আছে আউট অফ সিটি, আউট অফ সিটি এর বাহিরে আছে আপনার 5টি। তাহলে সিটি মানে ঢাকা মেট্রোপলিটনের ভিতরে আসন আছে 15টা, আর মেট্রোপলিটনের বাইরে আসন আছে 6টা। তাহলে সবচেয়ে বেশি আসন আছে ঢাকা জেলায়, আর একটা করে আসন আছে 3টে জেলায়, রাঙ্গামাটি, বান্দরবান আর খাগড়াছড়ি জেলায়। ঠিক আছে, আমরা এরপরে প্রশ্ন যাব। তার আগে একটু দেখতে চাচ্ছি কে কোথা থেকে পরে যাব। দেখতেছেন একটু জানান দেখি, কে কোথা থেকে দেখতেছেন? কে কোথা থেকে দেখতেছেন লাইভ ক্লাসটা? তাহলে দেখেন, এখন আমরা এখানে আপনার আমরা 9 নাম্বার প্রশ্ন দেখব। 9 নাম্বার প্রশ্ন অনেক গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন। 9 নাম্বার, সেটা কি? ত্রয়োদশ সংসদে নির্বাচিত নারীর নারীর সংখ্যা কত? ত্রয়োদশ সংসদে নির্বাচিত নারীর সংখ্যা কত? নারী সংসদ সদস্যের সংখ্যা কত? ত্রয়োদশ মানে এবারে জাতীয় সংসদে কতজন নারী নির্বাচিত হয়েছে? ঠিক আছে, এ কে বলতে পারবেন একটু দেখি, হাত তোলেন। কে বলতে পারবেন এবারে সংসদে কতজন নির্বাচিত নারী রয়েছেন? এবারে সংসদে কতজন নির্বাচিত নারী রয়েছেন? এবারের সংসদে মানে ত্রয়োদশ সংসদে নির্বাচিত নারী আছেন কিন্তু 7 জন। টোটাল টোটাল 7 জন নির্বাচিত নারী রয়েছেন। আপনার এর ভিতরে বিএনপি থেকে আছে 6 জন, আর একজন স্বতন্ত্র আমাদের বিখ্যাত পরিচিত মুখ, সেটাকে রুমিন ফারহানা, হাঁস মার্কা, তাই না? তাহলে এবারে সংসদে নির্বাচিত নারী সংসদ সদস্য হচ্ছে 7 জন। এর ভিতরে বিএনপি থেকেই আছে কতজন? বিএনপি থেকে আছে আপনার টোটাল, আছে 6 জন, আর একজন স্বতন্ত্র, সেটাকে ব্যারিস্টার রুমিন ফারহানা, ব্যারিস্টার রুমিন ফারহানা। আর আপনারা হয়তো জানেন, সেটা হচ্ছে বাংলাদেশের প্রথম নির্বাচিত নারী, বাংলাদেশের প্রথম নির্বাচিত নারী, সেটাকে সৈয়দা, সৈয়দা রাজিয়া ফয়েজ, সৈয়দা রাজিয়া ফয়েজ হয়েছে, সৈয়দা রাজিয়া ফয়েজ। তাহলে আপনার বাংলাদেশের প্রথম নির্বাচিত নারীর নাম হচ্ছে সৈয়দা রাজিয়া ফয়েজ। উনি দ্বিতীয় সংসদ 1979 সালের দ্বিতীয় সংসদে প্রথম নির্বাচিত নারী। ঠিক আছে, এর প্রথম জাতীয় সংসদে কোনো নির্বাচিত নারী ছিল না, আর দ্বিতীয় সংসদে সৈয়দা রাজিয়া ফয়েজ, উনিও বিএনপি থেকে নির্বাচিত হয়েছিলেন। আর এবারের ত্রয়োদশ সংসদে, এবারে ত্রয়োদশ সংসদে নির্বাচিত নারী সদস্য হচ্ছে 7 জন। নির্বাচিত নারী সদস্য 7 জন, নির্বাচিত নারী সদস্য 7 জন। আর এইবারের যে ত্রয়োদশ সংসদের যে মন্ত্রী পরিষদ, এই মন্ত্রী পরিষদে নারী মন্ত্রী আছেন কিন্তু 3 জন। নারী মন্ত্রী, নারী মন্ত্রী কিন্তু আছেন 3 জন। এই তিনজনের মধ্যে একজন আছেন পূর্ণমন্ত্রী, একজন পূর্ণমন্ত্রী আছেন, বাকি 2 জন আছেন কি প্রতিমন্ত্রী। একজন পূর্ণমন্ত্রীর ভিতরে আছেন আপনার আপনার বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী, উনি মানিকগঞ্জের। ঠিক আছে, তাহলে আমরা এখানে দেখলাম এবারে সংসদে নির্বাচিত নারী সংসদ সদস্য কতজন? 7 জন।
আমরা এর পরের প্রশ্নটাই যাব, পরের প্রশ্ন যাব। দেখেন পরের প্রশ্ন, পরের প্রশ্ন দেখেন, ত্রয়োদশ ত্রয়োদশ সংসদ নির্বাচনে কতজন কতটি রাজনৈতিক দল অংশ নেয়? ত্রয়োদশ সংসদ নির্বাচনে কতটি রাজনৈতিক দল অংশ নেয়? এটা কিন্তু অনেক গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন। ঠিক আছে, অনেক গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন। ত্রয়োদশ সংসদ নির্বাচনে কতটি রাজনৈতিক দল অংশগ্রহণ করে? এটা বেশি কিন্তু ভুল করবে, বেশিরভাগে এটা ভুল করবে। ঠিক আছে, ত্রয়োদশ সংসদ নির্বাচনে কতটি রাজনৈতিক দল অংশ নেয়? তার আগে একটু দেখি, সেটা হচ্ছে আগে কিন্তু নবম জাতীয় সংসদ নির্বাচনের আগে কিন্তু রাজনৈতিক দল নিবন্ধন প্রথা বাংলাদেশে ছিল না। ঠিক আছে, আর নবম জাতীয় সংসদেই 2008 সালে নবম জাতীয় সংসদ নির্বাচনে বাংলাদেশে রাজনৈতিক দল নিবন্ধন প্রথা চালু হয়। ঠিক আছে, রাজনৈতিক দল নিবন্ধন প্রথা চালু হয় আপনার নবম জাতীয় সংসদ নির্বাচনের পূর্বে। আর এই যে ত্রয়োদশ সংসদ নির্বাচন, এই নির্বাচনে আপনার নির্বাচনের আগে রাজনৈতিক দল, নিবন্ধিত রাজনৈতিক দল হচ্ছে 60টা। বাংলাদেশে বর্তমানে নিবন্ধিত রাজনৈতিক দল 60টা। আর এইবার ত্রয়োদশ সংসদ নির্বাচনে অংশগ্রহণ করেছে মাত্র 50টি রাজনৈতিক দল। 50টি রাজনৈতিক দল অংশগ্রহণ করে। আর এই 50টা রাজনৈতিক দলের টোটাল 2028 জন প্রার্থী। 2028 জন প্রার্থী, এই 50টি রাজনৈতিক দল এবং স্বতন্ত্র হিসেবে টোটাল কতজন? 2028 জন। 51টি উত্তর ভুল, 51টি যারা দিয়েছেন আপনাদের উত্তরটা ভুল। এটা হচ্ছে 50টি। এবারের ত্রয়োদশ সংসদ নির্বাচনে 50টি রাজনৈতিক দল অংশগ্রহণ করে। ঠিক আছে, 50টি রাজনৈতিক দল অংশগ্রহণ করে। এই তাদের প্রার্থী হচ্ছে 2028 জন। এর ভিতরে রাজনৈতিক প্রার্থী হচ্ছে 1755। 1755 আর কত? 273। মানে টোটাল স্বতন্ত্র প্রার্থী হচ্ছে 273 জন, আর রাজনৈতিক দলের প্রার্থী হচ্ছে 1755 জন। এই তাহলে কয়টা রাজনৈতিক দল অংশগ্রহণ করে? আমরা 50টি দল অংশগ্রহণ করে এবারের নির্বাচনে। ঠিক আছে, আর আমরা তো সবাই জানি নির্বাচনটা কবে হয়েছে। আমরা সবাই জানি নির্বাচনটা হয়েছে কত তারিখে? 12/2026। আর এই নির্বাচনে 59.44%, 59.44% ভোটার ভোট প্রদান করে। তাহলে পরীক্ষাতে যদি কোশ্চেন দেয় ত্রয়োদশ সংসদ নির্বাচনে কত পার্সেন্ট ভোটার ভোট প্রদান করে? 59.44% ভোটার ভোট প্রদান করে। এটা এখানে বিএনপি ভোট পাইছে কত? বিএনপি ভোট পাইছে হচ্ছে 49.97%। বিএনপি ভোট পাইছে 49.97%। মানে এই 59.44% যদি 100% ধরা হয়, 100% ধরা হয়, এর 49.97% পাইছে কে? বিএনপি। আর জামাত ভোট পাইছে আপনার 31.76%। জামাত জামাত ভোট পাইছে 31.67%। ঠিক আছে, এগুলো কিন্তু খুবই খুবই গুরুত্বপূর্ণ। ইতিপূর্বে কিন্তু পরীক্ষাতে এসেছে কিন্তু, যেমন আপনার দ্বাদশ সংসদে এসেছে, দ্বাদশ সংসদের আপনার কিন্তু পরীক্ষাতে এসেছিল 46তম বিসিএস, 46তম বিসিএস কোশ্চেন ছিল যে আপনার দ্বাদশ সংসদে কত পার্সেন্ট ভোটার ভোট প্রদান করে। ঠিক আছে, এটা এসেছিল, সেই হিসেবে এটাও আমাদের কাছে গুরুত্বপূর্ণ যে ত্রয়োদশ সংসদে 59.44% ভোটার ভোট প্রদান করে। আমার তো স্মরণ নাই, এটা এটা হতেও পারে,
ঠিক আছে, তবে আপনি এটা ইনফরমেশনটা ঠিক করে নেন, 50টি রাজনৈতিক দল অংশগ্রহণ করে। ঠিক আছে, আমারও ভুল হতে পারে, কিন্তু এটা সঠিক, 50টি রাজনৈতিক দল অংশগ্রহণ করে। ঠিক আছে, এরপরে আসেন, আমরা দেখব জাতীয় সংসদের সভাপতি কে। জাতীয় সংসদের সভাপতি কে? ঠিক আছে, জাতীয় সংসদের সভাপতি কে? দেখা শেষ। জাতীয় সংসদের সভাপতি, জাতীয় সংসদের সভাপতি কে? জাতীয় সংসদের সভাপতি কে? ঠিক আছে, সভাপতি কিন্তু বলা হয় স্পিকার, স্পিকারকে কিন্তু জাতীয় সংসদের সভাপতি বলা হয়ে থাকে। ঠিক আছে, তাহলে জাতীয় সংসদের সভাপতিকে স্পিকার, স্পিকারকে কি বলা হয়? জাতীয় সংসদের সভাপতি বলা হয়ে থাকে। প্রধানমন্ত্রীকে বলা হয় জাতীয় সংসদের নেতা। ঠিক আছে, আর রাষ্ট্রপতি, রাষ্ট্রপতিকে কি বলা হয়? রাষ্ট্রপতিকে বলা হয় রাষ্ট্রের সিইও, চিফ এক্সিকিউটিভ অফিসার, তাই না, প্রধান নির্বাহী। আর প্রধানমন্ত্রীকে বলা হয় সরকারের প্রধান নির্বাহী। জাতীয় সংসদের চিফ আমরা দেখেছি কিছুক্ষণ আগে, এই যে জাতীয় সংসদের সভাপতিকে স্পিকার। এখনো কিন্তু আমরা নির্ধারণ করতে পারি নাই যে স্পিকার হচ্ছেন। ঠিক আছে, স্পিকার কোথা থেকে নির্বাচিত হবে? ৭৩-১ নম্বর অনুচ্ছেদ অনুসারে জাতীয় সংসদ এর প্রথম অধিবেশনের শুরুতেই সংসদ সদস্যদের মধ্য থেকে স্পিকার নির্বাচন করা হয়। ঠিক আছে, এই স্পিকারের নির্বাচনের কথা আছে কত নম্বর অনুচ্ছেদে? ৭৪-১ নং অনুচ্ছেদে স্পিকারের কথা বলা হয়েছে। ঠিক আছে, জাতীয় সংসদের অধিবেশনের শুরুতেই সংসদ সদস্যদের মধ্য থেকে স্পিকার ও ডেপুটি স্পিকার নির্বাচন করতে হয়। মানে সংসদ সদস্যদের বাইরে কিন্তু স্পিকার নিয়োগ দেওয়া যাবে না। আপনার মন্ত্রী নিয়োগ দেওয়া হয়, সেটা টেকনোক্র্যাট মন্ত্রী, টেকনোক্র্যাট মন্ত্রী, কিন্তু বাংলাদেশে কি নাই? টেকনোক্র্যাট স্পিকার নাই। মানে সংসদ সদস্য যারা হবেন তাদের মধ্য থেকে কি করতে হবে? স্পিকার ও স্পিকার নির্বাচন করা হবে। এই স্পিকারকে কি বলা হয়? জাতীয় সংসদের সভাপতি, মানে উনি সংসদ পরিচালনা করবেন। আর এই যে জাতীয় সংসদের স্পিকার, প্রথম স্পিকার ছিলেন মোহাম্মদ উল্লাহ, আর প্রথম ডেপুটি স্পিকার ছিলেন মোহাম্মদ বাইতুল্লাহ। ঠিক আছে, আর প্রথম ভারপ্রাপ্ত নারী স্পিকার ছিলেন ব্যারিস্টার রাবিয়া ভূঁইয়া, আর প্রথম পূর্ণাঙ্গ নারী স্পিকার ছিলেন আপনার অ্যাডভোকেট ডক্টর শিরিন শারমিন চৌধুরী। এখন আপনার সামনে এটা আমরা দেখবো কে এখন স্পিকার হয় সামনে। ঠিক আছে, আমরা এরপরের প্রশ্নে যাব। পরের প্রশ্ন, কোথা থেকে দেখছেন একটু শেয়ার করেন, কোথা থেকে দেখছেন একটু শেয়ার করবেন। কে কোথা থেকে দেখছেন একটু শেয়ার করবেন। দেখেন, জাতীয় সংসদের আহ্বায়ককে, জাতীয় সংসদের কনভেনার বা আহ্বায়ক বলা হয় কাকে? জাতীয় সংসদের আহ্বায়ক বলা হয় মহামান্য রাষ্ট্রপতিকে। মহামান্য রাষ্ট্রপতিকে জাতীয় সংসদের কি বলা হয়ে থাকে? আহ্বায়ক বলা হয়ে থাকে। কারণ আমাদের সংবিধানের ৭২-এর ১ নং অনুচ্ছেদ অনুসারে, সংবিধানের ৭২-এর ১ নং অনুচ্ছেদ অনুসারে রাষ্ট্রপতি কি করে থাকে? প্রধানমন্ত্রীর লিখিত পরামর্শে রাষ্ট্রপতি কি করে থাকেন? জাতীয় সংসদের অধিবেশন আহ্বান করে থাকেন। এটাকে তাহলে জাতীয় সংসদের অধিবেশন আহ্বান করেন রাষ্ট্রপতি। কত নম্বর অনুচ্ছেদ অনুসারে? ৭২-এর ১ নং অনুচ্ছেদ অনুসারে। এখন রাষ্ট্রপতি কখন জাতীয় সংসদের অধিবেশন আহ্বান করবেন সেটা বলা হয়েছে ৭২-এর ২ নং অনুচ্ছেদে। কি বলা হয়েছে? জাতীয় সংসদ নির্বাচনের ফলাফল ঘোষিত হইবার তারিখ থেকে ৩ দিনের তারিখ থেকে রাষ্ট্রপতিকে জাতীয় সংসদের অধিবেশন আহ্বান করতে হয়। ঠিক আছে, যেহেতু এবারে নির্বাচনটা হয়েছে আপনার ১২ই ফেব্রুয়ারি তারিখে, ১২ই ফেব্রুয়ারি তারিখে, ঠিক আছে,
নির্বাচনের ফলাফল ঘোষিত হয়েছে 14 ফেব্রুয়ারি তারিখে। 14 ফেব্রুয়ারি তারিখে। আর এই 14 ফেব্রুয়ারি তারিখ থেকে 30 দিনের মধ্যে রাষ্ট্রপতিকে কি করতে হবে? মহান জাতীয় সংসদের অধিবেশন আহ্বান করতে হবে। ঠিক আছে, আমরা এরপরে প্রশ্ন যাব। পরের প্রশ্ন 12 নম্বর দেখেন, জাতীয় সংসদের বেসরকারি দিবস। বেসরকারি দিবস, জাতীয় সংসদের বেসরকারি দিবস। বেসরকারি দিবস কোনটা? আমরা তো বেশিরভাগই জানি শুক্রবার সরকারি ছুটি থাকে, বাট জানি না জাতীয় সংসদের বেসরকারি দিবস কি বার। জাতীয় সংসদের বেসরকারি দিবস হচ্ছে বৃহস্পতিবার। বৃহস্পতিবারকে জাতীয় সংসদের কি দিবস বলা হয়? বৃহস্পতিবারকে জাতীয় সংসদের বেসরকারি দিবস বলা হয়। আমি বেসরকারি দিবস বলার পিছনে কারণটা কি? কারণটা হচ্ছে আমাদের মানে পার্লামেন্টে আইনের যে প্রস্তাবনা উত্থাপন করা হয় এটাকে বলা হয় বিল। বিল বলা হয়। জাতীয় সংসদে যে আইনের প্রস্তাবনা বা খসড়া উত্থাপন করা হয় তাকে কি বলা হয়? বিল বলা হয়। এই বিল হচ্ছে দুই প্রকার, সরকারি আর কি বেসরকারি। বেসরকারি, ঠিক আছে, সরকারি বিল আর কি বিল? বেসরকারি বিল। সরকারি বিল উত্থাপন করা হয় কি কি করে? আমরা শুধু বৃহস্পতিবার ছাড়া বাকি আরো যে 6 দিন আছে এই 6 দিনে আমরা সরকারি বিল উত্থাপন করা যায়। আর বেসরকারি বিলটা উত্থাপন করা হয় কিবারে? শুধু বৃহস্পতিবারে। শুধু বৃহস্পতিবারে। আর যেহেতু বেসরকারি বিলটা শুধু বৃহস্পতিবারে উত্থাপন করা যায়, এই কারণে আমরা বৃহস্পতিবারকে বলা হয় জাতীয় সংসদের বেসরকারি দিবস। তাহলে জাতীয় সংসদের বেসরকারি দিবস আমরা কিবার দেখলাম? জাতীয় সংসদের বেসরকারি দিবস আপনার বৃহস্পতিবার। বৃহস্পতিবার জাতীয় সংসদের কি দিবস? বৃহস্পতিবার জাতীয় সংসদের বেসরকারি দিবস। এরপরে দেখেন 13 নম্বর প্রশ্ন। আর আমরা 2 থেকে 3টা প্রশ্ন আমরা দেখব। যেহেতু রমজান মাস, এখন তারাবির নামাজ পড়তে হবে, আপনাদেরকে এত বেশি আপনাদেরকে সময় দেওয়া যাবে না। আর 3টে প্রশ্ন আমরা দেখব, 3টা দিকে আমরা ক্লোজ করব। 13 নম্বর প্রশ্ন, জাতীয় সংসদে কতজন সদস্য নিয়ে কোরাম গঠিত হয়? কোরাম গঠিত হয় কতজন সদস্য নিয়ে? দেখেন অপশনে দেওয়া আছে 57, তারপর দেওয়া আছে 60, তারপর দেওয়া আছে 75, তারপর দেওয়া আছে 100। এই যে কোরামের কথা বলা হয়েছে সংবিধানের 75-এর 2 নং অনুচ্ছেদে। সংবিধানের 75-এর 2 নং অনুচ্ছেদে কোরামের কথা বলা হয়েছে। কোরাম মানে জাতীয় সংসদের অধিবেশন শুরুর জন্য 60 জন সদস্যের উপস্থিতি প্রয়োজন। 60 জন সদস্যের উপস্থিতি প্রয়োজন, তার নামটা কি? কোরাম। তাহলে জাতীয় সংসদের অধিবেশন বসতে গেলে ন্যূনতম 60 জন সদস্যের উপস্থিতি কি প্রয়োজন, যাকে কি বলা হয়? কোরাম। ঠিক আছে, এই যে কোরাম, আপনার জাতীয় সংসদ অধিবেশন বসলো, স্পিকার তার আসনে বসছেন, সংসদ সদস্যগণ স্ব আসনে বসছেন, অধিবেশন চলছে। এই চলমান অবস্থায় স্পিকার যদি নিশ্চিত হন 60 জনের কম উপস্থিত আছে, স্পিকার যদি নিশ্চিত হন 60 জনের কম উপস্থিত আছে, তাহলে স্পিকার তার আসন ছেড়ে উঠে চলে যাবেন। যে একটা কলিং বেল আছে, কলিং বেলে চাপ দেবেন, বেলটা 5 মিনিট বাজবে। এই 5 মিনিটের ভিতরে যদি 60 ফিল আপ হয় তাহলে স্পিকার আবার অধিবেশনে বসবেন। আর যদি 60 জন ফিল আপ না হয় তাহলে ওই দিনের মতো অধিবেশনটা স্থগিত করবেন। এইটা প্রত্যেকটা দিন এইটা স্পিকার। আর এই 60 জন সদস্য নিয়ে যে কোরাম গঠিত হয়, এই 60 জন সদস্য উপস্থিত থাকার দায়িত্ব হুইপ। হুইপের দায়িত্ব এই 60 জন সদস্যকে কি করা? উপস্থিত করার দায়িত্ব। তাহলে আমরা দেখলাম কতজন সদস্যের উপস্থিতিতে কোরাম গঠিত হয়? 60 জন সদস্যের উপস্থিতিতে কোরাম গঠিত হয়। এরপরে 14 নম্বর প্রশ্ন দেখেন। 14 নম্বর, কে আইন প্রণয়ন করেন? কে আইন প্রণয়ন করেন?
ঠিক আছে, এখানে দেখেন প্রধানমন্ত্রী আছে ক অপশন, কতে দেওয়া আছে বিচার বিভাগ, গতে দেওয়া হয়েছে শাসন বিভাগ, ঘতে দেওয়া হয়েছে জাতীয় সংসদ। ঠিক আছে, এই যে তার আগে আমরা একটু দেখি আমাদের, ঠিক আছে, আমাদের সরকারের বিভাগ হচ্ছে তিনটা। সরকারের বিভাগ কয়টা? তিনটা। এক নাম্বার কি? আইন বিভাগ। আইন বিভাগ যাকে আমরা কি বলি? জাতীয় সংসদ বলি। তারপরে কি? বিচার বিভাগ। তারপরে কি? নির্বাহী বা শাসন বিভাগ। আইন বিভাগের আমাদের আইন বিভাগ বা আইনসভার নামটা কি? আমাদের আইনসভার নামটা হচ্ছে জাতীয় সংসদ। আরে আইন বিভাগ বা আইনসভার গুরুত্বপূর্ণ কাজটা কি? আইন প্রণয়ন করা। আর জাতীয় সংসদ তারা কিন্তু 65-1 নং অনুচ্ছেদ অনুসারে মহান জাতীয় সংসদ কি করে থাকে? আইন প্রণয়ন করে থাকে। ঠিক আছে, আর এই জাতীয় সংসদ যে আইন প্রণয়ন করে সেই আইন অনুসারে বিচার কার্য পরিচালনা করে কে? বিচার বিভাগ। আর ওই আইন বিভাগ বা জাতীয় সংসদের প্রণীত আইনকে বাস্তবে রূপদান করে কারা? শাসন বিভাগ। বাস্তবে রূপদান করে কারা? শাসন বিভাগ। ঠিক আছে, তাহলে আমরা এখান থেকে দেখলাম কে আইন প্রণয়ন করে? এটা হচ্ছে জাতীয় সংসদ। আর এটা করে থাকে কত নম্বর অনুচ্ছেদ অনুসারে? 65-1 নং অনুচ্ছেদ অনুসারে। এই যে জাতীয় সংসদ যে আইন প্রণয়ন করে ক্ষান্ত হয়, ক্ষান্ত হয় না, জাতীয় সংসদ আরো কি করে থাকে? আপনার 52 নং অনুচ্ছেদ অনুসারে, 52 নং অনুচ্ছেদ অনুসারে রাষ্ট্রপতির কি করে থাকে? ইমপিচমেন্ট করে থাকে। এরপরে আপনার 63 নং অনুচ্ছেদ অনুসারে, ঠিক আছে, যুদ্ধ ঘোষণার ক্ষমতাও আছে কার হাতে? জাতীয় সংসদের হাতে। মানে রাষ্ট্রপতি যুদ্ধ ঘোষণা করতে পারবেন, তবে যুদ্ধ ঘোষণা করার পূর্বেই রাষ্ট্রপতিকে জাতীয় সংসদের পারমিশন নিতে হবে। আবার কি আছে 48-1-এ রাষ্ট্রপতি নির্বাচনের ক্ষমতা দেওয়া হয়েছে জাতীয় সংসদের হাতে। রাষ্ট্রপতি কাদের ভোটে নির্বাচিত হন? জাতীয় সংসদ সদস্যদের ভোটে। আবার যে সংবিধানটা আমরা দেখি, এই সংবিধান সংশোধন করে থাকে কে? জাতীয় সংসদ। সেটা কত নম্বর অনুচ্ছেদ অনুসারে? 142 নং অনুচ্ছেদ অনুসারে। দেখেন, তাহলে জাতীয় সংসদের আমরা গুরুত্বপূর্ণ আমরা কার্যাবলীও আমরা জানলাম। ঠিক আছে, তাহলে কে আইন প্রণয়ন করে থাকে? এটাকে জাতীয় সংসদ। এই প্রশ্নগুলোই কিন্তু নিয়মিত পরীক্ষাতে আসে। আর আজকে আপনাদেরকে যে প্রশ্নগুলো আপনাদেরকে সলভ করালাম, এই প্রত্যেকটা প্রশ্নই কিন্তু বিভিন্ন জবের পরীক্ষাতে নিয়মিত কি আসছে কিন্তু। এখন এখন এখানে দেখেন, সংসদ সদস্যদেরকে শপথ পাঠ করান, সংসদ সদস্যদেরকে শপথ পাঠ করান, সংসদ সদস্যদেরকে শপথ পাঠ করান। হয়েছে? শপথ পাঠ করান সেটাকে, দেখেন এখানে সঠিক উত্তরটা হচ্ছে ঘ। সঠিক উত্তর ঘ। সংসদ সদস্যদেরকে 2 জন ব্যক্তি শপথ বাক্য পাঠ করাতে পারেন। প্রথম হচ্ছে স্পিকার, তারপরে কে? প্রধান নির্বাচন কমিশনার। এই 2 জন ব্যক্তি সংসদ সদস্যদেরকে শপথ বাক্য পাঠ করাতে পারেন। কত নম্বর অনুচ্ছেদ অনুসারে? 148-2 ক নম্বর অনুচ্ছেদ অনুসারে। 148-2 ক নম্বরে বলা হয়েছে জাতীয় সংসদ নির্বাচনের ফলাফল ঘোষিত হইবার তারিখ থেকে 3 দিনের মধ্যে স্পিকার সংসদ সদস্যদেরকে শপথ বাক্য পাঠ করাইতে ব্যর্থ হলে বা না করিলে উহার পরবর্তী 3 দিনের মধ্যে প্রধান নির্বাচন কমিশনার সংসদ সদস্যদেরকে শপথ বাক্য পাঠ করাইবেন। এইবারের যেমন ত্রয়োদশ সংসদে যেটা হয়েছে, আপনার সংসদ সদস্যদেরকে শপথ বাক্য পাঠ করানোর কথা ছিল কার? স্পিকারের। কিন্তু আমরা দেখি স্পিকার শিরীন শারমিন চৌধুরী নিজেই রাষ্ট্রপতির কাছে পদত্যাগ করে আত্মগোপনে গেছেন। এরপরে যিনি ডেপুটি স্পিকার, উনিও কোথায়? উনিও আপনার মানে কারাগারের ভিতরে কি যাপন করছেন, কারাগার যাপন করছেন। এখন এখন সেকেন্ড অপশন কে থাকলো? প্রধান নির্বাচন কমিশনার। তাহলে আমরা দেখলাম এবারে ত্রয়োদশ সংসদ নির্বাচনের নির্বাচিত সংসদ সদস্যদেরকে কে শপথ বাক্য পাঠ করাইছেন? প্রধান নির্বাচন কমিশনার। তাহলে
আমাদের সংসদ সদস্যদেরকে কে কে শপথ বাক্য পাঠ করাতে পারেন? 2 জন ব্যক্তি, একজন রাষ্ট্রপতি, একজনকে স্পিকার আর একজনকে প্রধান নির্বাচন কমিশনার। প্রথমেই হচ্ছে স্পিকার। স্পিকার যদি ইচ্ছা করে না করায় বা কোনো কারণবশত সংসদ সদস্যদেরকে শপথ বাক্য পাঠ করাতে ব্যর্থ হয়, তাহলে পরের অপশনটা হচ্ছে প্রধান নির্বাচন কমিশনার। তাহলে আজকের এই যে আলোচনা, এই আলোচনা থেকে আমরা গুরুত্বপূর্ণ কিছু ইনফরমেশন জানলাম। আশা রাখি আপনাদের বেশ উপকার হয়েছে এবং এই যেভাবে যে সলভ গুলো আপনাদেরকে দিলাম, যে প্রশ্নগুলোর এই সলভ গুলো নিয়মিত বিভিন্ন ভাবের পরীক্ষাতে কোশ্চেন কিন্তু এসেছে এবং আজকের যে গুরুত্বপূর্ণ যে 15টা প্রশ্নের সলভ দিলাম, এটা আগামী যে কোনো নির্বাচনে আপনারা এখান থেকে যে কোনো পরীক্ষাতে আপনারা এখান থেকে প্রশ্ন হুবহু ইনশাআল্লাহ কমন পাবেন। ঠিক আছে, আর আমার লাইভ দীর্ঘায়িত করবো না। আপনাদের সবার মঙ্গল কামনা করছি। আর আপনারা প্রত্যেকদিন এই বিসিএস কনফিডেন্সের পেজের সাথে যুক্ত থাকবেন। ইফতার পরবর্তী সময়ে আপনার সন্ধ্যা 6টা 30 থেকে নিয়মিত আপনার লাইভ ক্লাসগুলো অনুষ্ঠিত হবে, বিভিন্ন স্যারেরা নিবে। আপনারা এই ক্লাসগুলো এনজয় করবেন। সবাই ভালো থাকবেন। আজকের ক্লাসটা এখানেই ইতি টানছি। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।